নমস্কার, কেমন আছেন সবাই? আমাদের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। অদ্রিজার স্কুলের গরমের ছুটি পড়েছে, তাই আমরা সকলে মিলে প্রোগ্রাম করলাম দার্জিলিং যাওয়ার। লাগেজ গুছানো হয়ে গেছে, ওলা বুকিং হয়ে গেছে। ক্যাবটা আসলেই আমরা রওনা দেব ধর্মতলার উদ্দেশ্যে। গাড়ি চলে এসেছে, আমরা এখন রওনা দিয়েছি ধর্মতলার উদ্দেশ্যে। আমাদের বাড়ি থেকে ধর্মতলার উদ্দেশ্যে আমরা যাচ্ছি। ট্রেনের টিকিট যদি না পান, সেক্ষেত্রে কিভাবে আপনারা দার্জিলিং পৌঁছবেন সেই কথাবার্তাই এখানে আমরা বলবো। বুকিং কিছুতেই করতে পারা যায়নি, বিভিন্ন রকমভাবে চেষ্টা চালানো গেছে, কিন্তু কোনো রকমভাবেই সফলতা পাওয়া যায়নি ট্রেনের টিকিটের। কাজেই আমরা প্রোগ্রাম বানিয়েছি বাসে যাব। এই বাসে যেতে গেলে কি করণীয়? ধর্মতলায় গিয়ে আপনারা বিভিন্ন রকমের বাস বুক করতে পারেন, যেটা শিলিগুড়ি পর্যন্ত পৌঁছিয়ে দেয়। সেখান থেকে অতি সহজেই আপনারা শেয়ার গাড়ি অথবা প্রাইভেট কোনো একটা গাড়ি বুকিং করে দার্জিলিংয়ে পৌঁছতে পারেন। এই দেখুন, আমরা এখন SBSTC বাস স্ট্যান্ডে চলে এসেছি, যেটা ধর্মতলায় অবস্থিত। শিলিগুড়িগামী বাস, যেটা ধর্মতলা থেকে শিলিগুড়ি নিয়ে যাবে। এগুলো কোনো অসুবিধে হয় না। আমাদের মধ্যে একটা ভীতি থাকে যে সারা রাত বাসের মধ্যে কিভাবে ট্রাভেল করব, কিন্তু এই বাসের সিটগুলো খুব আরামদায়ক এবং কমপ্লিট ভলভো এসি বাস। কাজেই এখনকার গরমের উত্তাপ থেকে বাঁচতে এসি খুব প্রয়োজনীয়, এবং আমরা তাই বুকিং করেছি ধর্মতলা থেকে SBSTC বাস, যেটা কিনা আমাদের পৌঁছে দেবে শিলিগুড়ি পর্যন্ত। আপনারা কেউ যদি মনে করে থাকেন ধর্মতলা থেকে আমরা বাসের টিকিট সংগ্রহ করতে পারছি না, সেক্ষেত্রে আরেকটি উপায় রয়েছে, সেটি হলো রেড বাস। রেড বাসে আপনারা অতি অনায়াসেই ধর্মতলা থেকে শিলিগুড়িগামী যে কোনো বাসের টিকিট বুকিং করতে পারেন এবং ইচ্ছে মতো সিটও চুজ করতে পারেন। সেক্ষেত্রে কোনো অসুবিধার সম্মুখীন হতে হয় না। আমাদের এই বাসে এক একটা টিকিটের জনপ্রতি ভাড়া পড়েছিল 910 টাকা করে, যেটি ধর্মতলা থেকে শিলিগুড়ি পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিয়েছিল। এই বাস স্ট্যান্ডে আমরা পৌঁছে গেছি। সন্ধেবেলায় 8:05 এই বাসটি ছাড়বে এবং খুব সম্ভবত 8:05 মর্নিংয়ে আমাদেরকে পৌঁছে দেবে ধর্মতলা থেকে শিলিগুড়ি। এইটা বাসের ভিতরটা দেখুন, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেক যাত্রী বাসের মধ্যে বসে আছে। কমপ্লিট বাসের সিটগুলো টোটালটাই আর কি ভর্তি হয়ে গেছে। এসি নিয়ে কোনো সমস্যা নেই, কমপ্লিট এয়ার কন্ডিশন রয়েছে এবং তাতে কোনো অসুবিধার সম্মুখীন আমাদের হতে হয়নি। বাস ছেড়ে দিয়েছে। বাস এখন ধর্মতলার মেট্রো সিনেমার সামনে দিয়ে কেশি দাসের রাস্তা ধরে বাস এগিয়ে চলল। মাঝে মধ্যে স্টপেজ অবশ্যই থাকবে এবং সেখানে ওয়াশরুম এবং কিছু খাওয়া দাওয়ার করার যদি ইচ্ছে হয়, সেক্ষেত্রে আপনারা করতে পারেন। অদ্রিজা পিৎজা নিয়ে বসেছে, ওর কাকিমা ওকে পিৎজাটা দিয়ে গেছে, তাই পিৎজা খাওয়ার জন্য অদ্রিজা এখন ব্যস্ত। দেখুন, অরিগ্যানো আর চিলি ফ্লেক্স দিয়ে পিৎজাটা সাজিয়ে নিচ্ছে। ঘুরতে বেড়াতে গেলে টুকিটাকি খাওয়া দাওয়া করতে করতে যদি আমরা জার্নি করি, সেক্ষেত্রে জার্নি সেরকমভাবে অনুভব হয় না। ও বলছে খুব টেস্টি পিৎজাটা। এখন আমরা
বেশ কিছুটা সময় অতিক্রান্ত করে পৌঁছে গেলাম কৃষ্ণনগরে। কৃষ্ণনগরে রাত্রির 12টার সময় বাস যখন পৌঁছলো তখন বেশ খিদে পেয়েছে, তাই এখানে কিছু খাবার দাবার আমরা খেয়ে নিলাম। আপনারা যদি মনে করেন এখান থেকে কিছু কেনাকাটা করবেন, কেনাকাটা করতে পারেন। বিভিন্ন রকম মিষ্টি রয়েছে, সরভাজাও রয়েছে, এগুলো কৃষ্ণনগরের খুব ফেমাস, আমরা জানি। খুব সুন্দর মিষ্টিগুলোর টেস্ট, খুব ভালো ভালো মিষ্টি এখানে সাজানো ছিল এবং প্রচুর লোকজনও ছিল এই জায়গাটাতে। রাত্রিরের ডিনার এই জায়গায় অর্থাৎ কৃষ্ণনগরের এই হোটেলটিতে আমরা করে নিতে পারবো। এখানে ওয়াশরুমেরও ব্যবস্থা আছে। সকালবেলা বাস একটা ধাবার সামনে গিয়ে দাঁড়ালো। বিভিন্ন লাক্সারি বাসও ধর্মতলা থেকে ছাড়ে। আপনারা চাইলে সেই লাক্সারি বাসেও ধর্মতলা থেকে পৌঁছে যেতে পারেন শিলিগুড়ি। সেগুলো অবশ্য স্লিপার কোচ, ভাড়া একটু বেশি পড়ে। আমরা অবশ্য সেটাতে না গিয়ে ভলভো চেয়ার কারগুলোই বুক করেছিলাম, ভাড়া একটু কম সেক্ষেত্রে। এখানে সকালবেলা বাস থেকে নেমে আমরা ফ্রেশ হয়ে নিলাম আর চা কফি খেয়ে নিলাম। এখানে কিছুক্ষণ বিরতি রয়েছে, এরপর আমরা এখান থেকে রওনা দেব শিলিগুড়ির উদ্দেশ্যে। এগিয়ে চললাম আমরা। রাস্তাটা খুবই সুন্দর। এই দেখুন, শিলিগুড়ির কিছুটা আগে থেকেই আমরা চা বাগান দেখতে পাচ্ছি। সারি সারি চা বাগান রাস্তার দুই ধারে ছিল, দেখতে খুবই সুন্দর লাগছিল। রাস্তাঘাট খুবই সুন্দর। এই পৌঁছে গেলাম সকাল 8টা নাগাদ শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। সকালবেলা বেশ কিছুটা বৃষ্টি হয়ে গেছে, তাই জন্য রাস্তাঘাট সম্পূর্ণভাবে ভিজে রয়েছে, আকাশটা মেঘলা। শিলিগুড়ি বাস স্ট্যান্ডটা একটা অংশ কিছুটা ভালো, আবার বেশিরভাগটাই নোংরা আবর্জনায় পরিপূর্ণ। আমাদের এই বাস স্ট্যান্ড থেকে বেরোতে বেশ কষ্ট হয়েছিল। সে যাই হোক, এগুলোকে পিছনে ফেলে দিয়ে আমরা এগিয়ে চললাম। আমাদের কার বুকিং করা ছিল আগে থেকেই। আমরা এই গাড়িতে করে পৌঁছবো দার্জিলিং। কমফোর্টেবল জার্নি। আমাদের ড্রাইভারটিও খুব ভালো ছিল। যাবার পথটা আমরা বেছে নিয়েছিলাম মিরিকের রুট ধরে দার্জিলিং। সেক্ষেত্রে প্রথম আমরা যে জায়গাটায় পৌঁছেছিলাম সেই জায়গাটার নাম ছিল দুধিয়া। সেখান থেকে টিংলিং ভিউ পয়েন্ট, সেখান থেকে মিরিক লেক। তারপর আমরা পৌঁছেছিলাম পশুপতি মার্কেট, সীমানা ভিউ পয়েন্ট এবং সেখান থেকে রওনা দিয়েছিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। রাস্তায় অবশ্যই লেপচা জগৎ দেখতে ভুলবেন না, জায়গাটি খুব মনোরম। এখন আমরা একটি পেট্রোল পাম্পে দাঁড়ালাম। সেখান থেকে তেল ভরে লাগেজগুলোকে গাড়ির মাথায় ভালো করে বেঁধে নিয়ে আমরা এগিয়ে চললাম দার্জিলিংয়ের পথে। রাস্তা খুব সুন্দর, দুই ধারের সুন্দর প্রাকৃতিক সবুজ গাছগুলোকে দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম দার্জিলিংয়ের দিকে। চা বাগান আর চা বাগান, সারি সারি চা বাগান দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি দার্জিলিংয়ের দিকে। রাস্তাঘাটগুলো বেশ সুন্দর।
দূরে পাহাড় দেখা যাচ্ছে, মেঘলা আকাশ, মেঘের বুক চিরে আমরা এগিয়ে যাচ্ছি। পাশে রয়েছে পেট্রোল পাম্প, রাস্তাগুলো বেশ ফাঁকা, দূরে আবঝা হয়ে থাকা পাহাড়ের ওপর দিয়েই আমরা এগিয়ে চলব। পরপর একটার পর একটা পাহাড় পার হতে হতে এগিয়ে যাব আমরা সামনের দিকে। জায়গাগুলো খুব সুন্দর দেখতে লাগে। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল আমরা যখন দদিয়া ফলসে পৌঁছলাম। এটি একটি পিকনিক স্পট। শীতে নাকি এই জায়গাগুলোতে ভরে যায় লোকজনে। দূরে একটি ব্রিজ, এখান দিয়ে নদী বয়ে যাচ্ছে। চারিদিকের সৌন্দর্য খুবই সুন্দর। এখানে কিছুক্ষণ আমরা ছবি তোলার পর এবং জায়গাটি ঘোরাঘুরি করবার পর রওনা দিলাম নেক্সট ডেস্টিনেশন। দার্জিলিংয়ের বিভিন্ন জায়গাতে এই ধরনের পতাকাগুলো আপনারা দেখতে পাবেন। নেপালে এগুলো খুবই প্রচলিত। এগুলোকে তিব্বতিয়ান ফ্ল্যাগ বলা হয়। এই জায়গাটা এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওখানে বোর্ডের মধ্যে লেখা ছিল, দেখছিলাম যে বোতল কোনোভাবেই এখানে ফেলা যাবে না, প্লাস্টিক বোতল ফেলা যাবে না, বোতল ভাঙা যাবে না, অর্থাৎ কাঁচের যে সমস্ত বোতলগুলো আমরা নিয়ে যাই ওখানে, সেগুলো কিন্তু কোনোভাবেই ওখানে ভেঙে ফেলে দেওয়া যাবে না। সেক্ষেত্রে কিন্তু 1000 টাকা জরিমানাও দিতে হতে পারে। আমরা অনেকটাই সকালে পৌঁছেছিলাম, তাই জন্য এই জায়গাটিতে আমরা ছাড়া বিশেষ আর কাউকেই দেখতে পাইনি। বর্ষায় অবশ্য এই নদীর দুই পাশ জলে সম্পূর্ণভাবে ভরে যায়। এখন সেরকম খুব একটা জল দেখতে পাইনি আমরা, অল্প বিস্তর জল বয়ে চলেছে। যদি কেউ ভালো ছবি তুলতে আগ্রহী থাকেন, এই জায়গাটিতে অবশ্যই যাবেন। জায়গাটা ছবি তোলার জন্য আদর্শ। আজ এই পর্বে এতটুকুই। সঙ্গে থাকুন, সাথে থাকুন, আরও সুন্দর সুন্দর ভিডিও এবং ফটো আপনাদের সামনে আসতে চলেছে।